নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। শুরুতে আপনাদের একটা ছবি দেখাবো, যে ছবি এর আগে গত কয়েকদিনে দেখা যায়নি। কয়েকজনের কথাও শোনাবো, তারপর বাকি বিষয়ে আসবো। আগে দেখুন, শুনুন। দু 2021-এ যখন বিপুল পরিমাণ ভোটে এখান থেকে হেরে মুখ রক্ষা করতে পারলো না, তখন এরা সিবিআই ইডিআই লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের এই পার্টিকে করছে। অগণতান্ত্রিকভাবে অনুমোদনকে অ্যারেস্ট করে রেখেছে। আমরা সমর্থনে আমরা এখানে এসেছি। দিল্লির বুকে সিসোদিয়াকে সিবিআই রেজিস্টার হয়েছে। আজকে যেখানে বিরোধী পক্ষ সেইখানে সিবিআই রেড করছে। আজকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন, মন্ত্রিত্ব গেছে, দল সচেতন, দূরত্ব তৈরি করে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের সমর্থনে আজ অবধি কিছু কিন্তু বলেননি। আদালত চত্বরে পার্থর সমর্থনে স্লোগানও শোনা যায়নি। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু অন্যরকম লাগছে। যে ছবি বাইট আপনারা দেখলেন, শুনলেন, তা আজ আসানসোল আদালত চত্বরের রেকর্ডিং। এই প্রথম অনুব্রতকে আদালতে তোলার সময় তৃণমূল কর্মীদের মুখে স্লোগান শোনা গেল। কেষ্টমণ্ডলের মেজাজও গত 3-4 দিনে খানিকটা হলেও বদলেছে। আপনারা দেখেছেন, তিনি বেশ মেজাজি ঢঙে আমাদের বুম সরিয়ে দিয়েছেন, বলেছেন নাইনে কিছু বলবেন না, এবং সাংবাদিককে হরিদাস পাল বলে মন্তব্য করতেও তাকে শোনা গিয়েছে। আজও কেষ্টবাবুর জামিন খারিজ হয়ে গেছে। আইনজ্ঞদের সঙ্গে আমরা কথা বলে যা বুঝতে পেরেছি, খুব তাড়াতাড়ি তিনি জামিন পাবেন এরকম সম্ভাবনা নেই। তারপরেও দেখা যাচ্ছে কেষ্টমণ্ডল বাইরে থেকে একটা কনফিডেন্স দেখানোর চেষ্টা করছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ চড়ছে, যেটা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এর কারণ কি? এটা কি নতুন একটা কিছু শুরুর ইঙ্গিত? প্রশ্নের উত্তরটা সাংবাদিক হিসেবে আমার খোঁজা দরকার। স্বাধীনতা দিবসের আগের দিন বেহালায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের পক্ষে মুখ খোলেন। সিবিআই ইডি তাদের সামনে রেখে বিজেপির দিকে আঙুল তোলেন তিনি। ঠিক তারপর থেকেই কেষ্টবাবুকে পুরনো মেজাজে ফেরার চেষ্টায় দেখা যাচ্ছে। দুটো ঘটনাকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নেত্রীর কথাতেই অনুব্রত যদি কনফিডেন্স পেয়ে থাকেন, তাহলে থাকছে আরেকটা প্রশ্ন, এবার তৃণমূলকে কি ভূমিকায় দেখা যাবে? আসানসোল আদালতে আজ দলীয় কর্মীদের নামিয়ে কি একটা ট্রেলার দেখানো হলো? তৃণমূল কি তাহলে এবার এজেন্সি রাজের অভিযোগ তুলে পথে নামবে? প্রশ্নটা উঠছে আরো একটা কারণে। সামনের বছর পঞ্চায়েত নির্বাচন, মাইনাস অনুব্রত, পঞ্চায়েত ভোটে তৃণমূল হয়তো এই প্রথম। নেই অমৃত বচন, বীরভূমে বিরোধীরা সব লাইন দিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন। এমনটা কি হতে চলেছে? তৃণমূল এই সিচুয়েশনটা কি অ্যাফোর্ড করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে একটা কথাই মনে হচ্ছে, অনুব্রত সংগঠক, মাঠের নেতা, যেটা পার্থ চট্টোপাধ্যায় নন। তাই কি মমতা বন্দ্যোপাধ্যায় পার্থর পাশে না দাঁড়ালেও কেষ্টর পাশে দাঁড়ালেন আলটিমেটলি? গরু, কয়লা ও টেট কেলেঙ্কারির অস্বস্তি ছেড়ে ফলে এগুলো ছেড়ে ফেলে কি তৃণমূল পথে নামবে? সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 6 মাসে নতুন তৃণমূলের কথা বলেছেন, মানে ধরে নেওয়া যায় যে পঞ্চায়েত ভোটের আগে এইবার আর তৃণমূলের কোনো নেতাকে চড়াম বলতে শোনা যাবে না। নতুন তৃণমূল আর অনুব্রতর সমর্থনে পথে নামা, দুটো কি একসঙ্গে যায়? তৃণমূলকে কিন্তু এটা ভাবতে হবে। দলের ভেতরের সমীকরণের দিকেও আমাদের নজর থাকবে। ভবিষ্যতের জল যেমন গড়াবে, স্ট্রেট কাটেও আমি তার ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। একটু আগে এক তৃণমূল কর্মীর মুখে মনীষ সিসোদিয়ার কথা শুনলেন। দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে সিবিআই।
কংগ্রেস পাশে না দাঁড়ালেও তৃণমূল কিন্তু পাশে দাঁড়িয়েছে। আপের ঘরে সিবিআইয়ের হানায় তৃণমূল কি বন্ধু পেল? মাত্র কয়েকদিন আগেই নতুন ভারত গড়ার অঙ্গীকার করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তার রেশ কাটার আগেই তাঁর উপমুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি। মনীষ সিসোদিয়ার বাসভবন সহ 7 রাজ্যের 31টি লোকেশনে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। उन्होंने पूरे घर की तलाशी ली। मेरा जो कंप्यूटर है वो भी सीज करके ले गए, मेरा फ़ोन जो था पर्सनल वो भी सीज करके ले गए हैं। সিবিআই সূত্রে খবর, আবগারি দুর্নীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতে এসেছে। তবে তার বিস্তারিত বিবরণে যাওয়ার আগে ঘটনার গভীরে যাওয়া জরুরি। 2021-22 সালের আবগারি নীতি নিয়ে তদন্ত হয়েছে। রিপোর্ট দিয়েছেন দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার। কমিশন ও সুবিধা নিয়ে লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠেছে রিপোর্টে। তারপর সিবিআই তদন্তের নির্দেশ দেন উপরাজ্যপাল। উপরাজ্যপাল সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই অরবিন্দ কেজরিওয়াল ক্ষোভে ফেটে পড়েন। কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন। সিবিআইয়ের অপব্যবহারের অভিযোগ তুলেছেন মনীষ সিসোদিয়া। सीबीआई का दुरुपयोग किया जा रहा है, सीबीआई को ऊपर से यूज किया जा रहा है, ऊपर से कंट्रोल किया जा रहा है। सब लोग जानते हैं कि किस तरह से सीबीआई को ऊपर से कंट्रोल करके दिल्ली सरकार के अच्छे काम रोकने की कोशिश की जा रही है। 17 আগস্ট 15 জনের নামে এফআইআর করেছে সিবিআই। তার মধ্যে প্রধান অভিযুক্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। এফআইআরে অভিযোগ, মদ ব্যবসায়ী সমীর মহেন্দ্র 5 কোটি টাকা ঘুষ দিয়েছেন। মনীষ সিসোদিয়ার ঘনিষ্ঠদের কাছে ঘুষের টাকা গেছে। রাধা ইন্ডাস্ট্রিজের অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢুকেছে। রাধা ইন্ডাস্ট্রিজ সামলান মনীষ ঘনিষ্ঠ দীনেশ অরোরা। সমীর মহেন্দ্রর সঙ্গে 2 থেকে 4 কোটি টাকার নগদ লেনদেন করেছেন মনীষ সিসোদিয়া ঘনিষ্ঠ অর্জুন পান্ডে। सोर्सेज कह रहे हैं कि 1 करोड़ का घोटाला हुआ है, ये सीबीआई की एफआईआर कह रही है। আবগারি নীতি শিথিল করা, লাইসেন্সের মেয়াদ বাড়ানো, লাইসেন্স ফিতে কাটছাঁট, অনুমোদন ছাড়াই লাইসেন্স নবীকরণ, টাকার বিনিময়ে নাকি সব অনিয়মই করা হয়েছে। অভিযোগ সিবিআই এর 11 পাতার এফআইআরে। মনীষ সিসোদিয়া ছাড়াও এফআইআরে নাম রয়েছে প্রাক্তন আবগারি কমিশনার অর্ভ গোপীকৃষ্ণন, প্রাক্তন উপ আবগারি কমিশনার আনন্দ তিওয়ারি, প্রাক্তন সহ আবগারি কমিশনার পঙ্কজ ভটনাগরের। शराब की एक्साइज की पॉलिसी में हो रही चोरी की किसी की चिंता नहीं है, क्योंकि गुजरात में 10,000 करोड़ की चोरी हो रही है, वहां सीबीआई नहीं भेजते। अगर घोटाले की चिंता होती तो ईडी का दफ्तर वहां खुल जाता। সিবিআই তদন্ত গতি পেতেই দিল্লি সরকারের 12 জন আমলাকে বদলি করেছেন উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। সিসোদিয়ার ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। CBI will never involve without any proper evidence or without the direction of the court or without direction of the investigating agencies. Unashamedly, they are using central agencies primarily against opposition parties. ये फोटोग्राफ्स हैं दिनेश अरोड़ा जी के अरविंद केजरीवाल जी के साथ। ये सर्वेश मिश्रा हैं जो कि मनीष सिसोदिया जी के ओएसडी हैं। ये पूरे लिकर गैंग के साथ बैठे हैं और ये खुद मनीष सिसोदिया जी दिनेश अरोड़ा जी के साथ में। মে মাসে আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার হন কেজরিওয়ালের মন্ত্রিসভার সদস্য সত্যেন্দ্র জৈন। তাকে গ্রেফতার করে ইডি। আম আদমি পার্টির অভিযোগ, তাদের উন্নয়নমূলক কাজের গতিরোধ করতেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার হচ্ছে। इनकी परेशानी है अरविंद केजरीवाल। इनकी परेशानी है कि अरविंद केजरीवाल जिस तरह से अब पूरे देश में एक काम करने वाले ईमानदार नेता के रूप में पहचान बनाते जा रहे हैं और पूरे देश के लोग अब उनको पसंद करने लगे हैं, इनकी परेशानी ये है। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম অনুব্রতর সমর্থনে মুখ খুলেছেন, ঠিক তেমনি মনীষ সিসোদিয়ার পাশে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া, তাকে নিয়ে খবর করেছে নিউ ইয়র্ক টাইমস। দিল্লির সরকারি স্কুলের মান বেড়েছে, বেসরকারি স্কুলের বদলে মা বাবারা আজকাল সরকারি স্কুলে সন্তানদের ভর্তি করছেন। এই কথা কিন্তু অস্বীকার করা যাবে না। আপের পক্ষে যে জনসমর্থন রয়েছে তার প্রমাণ দুবার ঝাড়ুঝড়। ফলে কেজরিওয়াল কিন্তু যুক্তি পেয়ে গেছেন। এমন একজন শিক্ষামন্ত্রী, এমন একজন ভালো শিক্ষামন্ত্রীকে বিজেপি
গ্রেফতার করার চেষ্টা করছে, এইসব বলার সুযোগ তিনি পাচ্ছেন। শোনা যাচ্ছে গুজরাট ভোটের পরই কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে দেশ জুড়ে প্রচারে নামতে চলেছে আপ। তৃণমূল এখন আপের পাশে দাঁড়ালেও তখন কি সেটা তাদের হজম হবে? বিরোধী শিবিরের ছন্নছাড়া দশা নিয়ে স্ট্রেট কাটে আগে আমরা অনেক কথা বলেছি, আবারও যে বলতে হবে তা বোঝাই যাচ্ছে। আপাতত দিল্লির মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা একবার শোনা যাক। आज मनीष सिसोदिया को दुनिया का सबसे अच्छा शिक्षा मंत्री घोषित किया गया, लेकिन उसके घर सीबीआई पहुंच के रेड मारने के लिए। कई झूठे केस कर चुके मनीष जी के ऊपर, मेरे ऊपर कई बार रेड कर चुके, सतिंदर जैन पे, कैलाश गहलोत पे, हमारे कितने लोगों पे ये लोग रेड कर चुके। तो सीबीआई अपना काम कर रही है, उसे घबराने की जरूरत नहीं है। सीबीआई को हम अपना काम करने दें, उनको ऊपर से आदेश हैं। ধরে নিচ্ছি শিক্ষামন্ত্রী হিসেবে মনীষ সিসোদিয়া খুব ভালো কাজ করেছেন, কিন্তু তাই বলে তার বিরুদ্ধে আবগারি দুর্নীতি তদন্ত করা যাবে না, এটা কোনো যুক্তি হতে পারে না। রাজনীতির এই চাপানুতোর চলতে থাকবে, আর এসবের জেরেই নতুন আরেক সমস্যায় পড়েছেন দিল্লিবাসী। খোদ রাজধানী কার্যত ড্রাই স্টেট হয়ে গিয়েছে। উইকেন্ডে গলা ভিজানোর জো নেই। 31শে জুলাই পর্যন্ত দিল্লির নানা মদের দোকানে বাই 2 get 1 অফার চলছিল, মানে সাপ্লাই নিয়ে কোনো সমস্যা ছিল না। আর 1 আগস্ট থেকে একের পর এক মদের দোকান বন্ধ হতে শুরু করেছে। তার কারণ আবগারি নীতি নিয়ে দিল্লি সরকারের দোলাচল, যে সূত্রেই সিবিআই পৌঁছে গেছে আবগারি মন্ত্রী মনীষ সিসোদিয়ার ঘরে। এই মুহূর্তে দক্ষিণ দিল্লির বড় এলাকায় কোনো মদের দোকানই খোলা নেই। সফদরজং এনক্লেভ, গ্রেটার কৈলাস, চিত্তরঞ্জন পার্ক, চাঁদনি চকের মতন পরিচিত এলাকায় সমস্ত দোকানের ঝাঁপ বন্ধ। গলা ভেজাতে মানুষ ছুটছেন নয়ডা, গাজিয়াবাদের বার রেস্তোরাঁয়। 31 তারিখ পর্যন্ত নতুন এক্সাইজ পলিসি ছিল। নতুন এক্সাইজ পলিসিটা কি? নতুন এক্সাইজ পলিসিটা একটা খুব অ্যাম্বিশিয়াস পলিসি বলা যেতে পারে। তাতে বলা হয়েছিল দিল্লি সরকার আর কিন্তু মদের ব্যবসায় থাকবে না, ওপেন টেন্ডারিংয়ের মাধ্যমে প্রাইভেট প্লেয়ার্সদের দিয়ে দেওয়া হবে। তার ফলে অবশ্যই অনেক কিছু সুবিধাও পাবে, কনজিউমার ফ্রেন্ডলি হবে, সকাল 3টে পর্যন্ত মদ পাওয়া যাবে, হোম ডেলিভারি হবে এবং ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরে যেটা হয়, একটা দিল্লির চিফ সেক্রেটারি একটা চিঠি লেখেন, একটা নোট লেখেন, বলেন প্রসিডিওরাল ল্যাপসেস আছে, এবং সেই চিঠিটা লেখেন মনীষ সিসোদিয়াকে। সেই মনীষ সিসোদিয়াকে, যার বাড়িতে সিবিআই রেড হয়েছিল গতকাল, তার আন্ডারে কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্ট আসে, এবং আরেকটা সেই নোটটার আরেকটা কপি যায় দিল্লির তখনের এলজি লেফটেন্যান্ট গভর্নরের কাছে। তারপরে সিবিআই প্রোব রেকমেন্ড করা হয়। কিন্তু যখন সিবিআই প্রোব শুরু হয়, তখনই বলা হয় 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে যে তারা আবার কিন্তু পুরনো এক্সাইজ পলিসিতেই ফিরে যাবে। তার মানে হচ্ছে সব সরকারের দোকানে কিন্তু অপারেট করবে। কিন্তু বললেই তো সহজ হয় না যে রাতারাতি সব সরকার ম্যানেজ করবে। তাই এক ঝটকায় রাতের মধ্যে 468টা মদের দোকান বন্ধ, যেমন এই একটা দোকান সেই 468টার মধ্যে একটা। এবং তার জন্য হঠাৎ করে মদের হাহাকার শুরু হয়ে যায়। অবশ্যই রাজনৈতিক তরজা তো হচ্ছে এবং হতে থাকবে। আম আদমি পার্টি, বিজেপি, কংগ্রেস তারা নিজেদের মধ্যে ঝগড়ায় মেতে আছে, কে ঠিক কে ভুল এটা আলোচনা করার জন্য। কিন্তু সপ্তাহান্তে শনিবার বা রবিবার যখন দিল্লিবাসী একটু মদ চান বা একটু সুরায় গলা ভেজাতে চান, তারা কিন্তু সেটার জন্য হাহাকার করছেন, কেননা 468 দোকান এরকমের মতো বন্ধ। নয়াদিল্লি থেকে শশীনাথের সাথে অনিন্দ ব্যানার্জি, TV9 বাংলা। দিল্লি থেকে এবার নজর ফেরাবো আরেক কসমোপলিটন শহর বেঙ্গালুরুর দিকে। বেঙ্গালুরু তার পাওয়ার করিডোরে গোল বেঁধেছে। 1 বছর বাদে বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপি মুখ্যমন্ত্রী বদল করবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। যেমন কদিন আগে উত্তরাখণ্ডে ভোটের আগে তারা করেছিল। ইয়েদুরাপ্পার জায়গায় কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন বাসবরাজ বোম্মাই, লিঙ্গায়েত নেতা। ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ বটে, কিন্তু গেরুয়া শিবিরের একটা অংশ তাকে সরাতে চায়। দক্ষিণ কর্ণাটকে প্রবীণ নেত্তারু নামে এক বিজেপি কর্মীর খুনের পর দলের অন্দরেই দাবি উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন যে কর্ণাটক এখন সংঘ পরিবারের নতুন পরীক্ষাগার। সেখানে তাদের কৌশলের কাছে কংগ্রেস বা জেডিএস ঠিকমতো পেরে উঠছে না। কিন্তু ঘরের কোন্দল সামাল দিতে না পারলে বিজেপির কিন্তু বিপদ।
বিজেপির ঘরের ঝগড়া উস্কে দিতে কংগ্রেস সামনে এনেছে নতুন অভিযোগ। তারা বলছে যে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সি নাকি নিলামে উঠেছে এবং দর ঠিক হয়েছে নাকি ২৫০০ কোটি টাকা। মুসলিম প্রধান এলাকায় বীর সাভারকরের পোস্টার সাঁটা কেন? উত্তেজনা বাড়তে পারে। কয়েকদিন আগে এই মন্তব্য করেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তারপরেই কোরাগু জেলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সিদ্ধারামাইয়া। গাড়িতে হামলা হয়, খুনের হুমকিও পাচ্ছেন। সিদ্ধারামাইয়া একে রাষ্ট্রের মদতে সন্ত্রাস বলে অভিযোগ করেছেন। যদিও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের আশ্বাস কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। কংগ্রেস পাল্টা প্রশ্ন তুলেছে, বোম্বাই নিজে মন্ত্রী থাকবেন তো? কর্ণাটকে কংগ্রেসের পরিষদীয় নেতা বি.কে হরিপ্রসাদ। বাসবরাজের বিকল্প খুঁজতে শুরু করেছে বিজেপি। ভোটের 1 বছর আগে মুখ্যমন্ত্রী বদলে ফেলা হবে, বিজেপি নেতাকে উদ্ধৃত করে দাবি হরিপ্রসাদের। ভোটের 1 বছর আগে মুখ্যমন্ত্রী বদলে ফেলার চল বিজেপির রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ঘুরিয়ে দিতেই এই কাজ করা হয়। বি.এস. ইয়েদুরাপ্পা সংসদীয় বোর্ডের সদস্য হওয়াতেও ইঙ্গিত মিলেছিল। কর্ণাটকের রাজনীতির হাওয়া বদলালেও বদলাতে পারে, কিন্তু কংগ্রেসের পরিষদীয় নেতা হরিপ্রসাদ যে অভিযোগ করেছেন তা চোখ কপালে তোলার মতো। হরিপ্রসাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কুর্সি নিলামে তুলেছে বিজেপি। ২৫০০ কোটি দিলেই মুখ্যমন্ত্রী করা হবে। বোম্বাইয়ের বিকল্প এভাবেই বাছা হচ্ছে। বিজেপি নেতাকে উদ্ধৃত করে দাবি কংগ্রেস পরিষদীয় নেতা হরিপ্রসাদের। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলে দিয়েছেন বাসবরাজ বোম্বাইয়ের নেতৃত্বেই ভোটে লড়বে বিজেপি। ২০২৩-এর আগে মুখ্যমন্ত্রী বদল করা হবে না। কিসের ভিত্তিতে কংগ্রেস পরিষদীয় নেতা এমন অভিযোগ তুললেন তা নিয়ে জিজ্ঞাসা জন্ম নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কংগ্রেসের এই অভিযোগ সত্যি হোক বা মিথ্যে, রাজনীতি আর দুর্নীতি এখন প্রায় সমার্থক হয়ে গেছে। আমাদের দেশের জনসংখ্যা বেশি, সেই তুলনায় নানা ক্ষেত্রে সুযোগ কম, তা সেটা চাকরি বাকরি হোক বা অন্য কিছু। জনসংখ্যার তুলনায় পর্যাপ্ত রিসোর্স না থাকলে দুর্নীতিতে একটা কারণ হয়ে যায়, সেটা অনেকেই মনে করেন। পরিস্থিতি এমন একটা জায়গায় যায় যে মানুষ ঘুরপথে কাজ হাসিল করতে মরিয়া হয়ে ওঠেন। এসব ছোট ছোট ম্যাল প্র্যাকটিস থেকে জন্ম নেয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তবে এটাই একমাত্র কারণ কিন্তু বলা যাবে না। রাশিয়ার কথাই ধরুন না, ওই দেশে তো জনসংখ্যা অনেকই কম, কিন্তু সেখানে এক ধনকুবের শ্রেণী রয়েছেন যারা অলিগার্ক মানে আমি পরিচিত। ক্ষমতার সঙ্গে ওঠা বসার সুবাদে তারা দেশ লুটে নিচ্ছেন বলে শোনা যায়। তাই বাড়তি জনসংখ্যাকে সবসময় দোষ দেওয়া যায় না, কিন্তু এই নিয়ে ভাবনা চিন্তাও এখন অনেক বদলে গেছে। রাশিয়ার উদাহরণ যেটা আমরা বললাম, কম জনসংখ্যার বিপদ কতটা বুঝতে পারবেন। বিশাল দেশ, সে তুলনায় মানুষ বড় কম। নতুন প্রজন্ম একাধিক সন্তানে উৎসাহী নয়। যুদ্ধ চলছে, সেনার ক্ষয়ক্ষতিও নেহাত কম নয়। দেশে মানব সম্পদের ঘাটতি বেড়েই চলেছে, চিন্তা বাড়ছে রাশিয়ায়। দেশে জনসংখ্যা বাড়াতে এবার মহিলাদের জন্য মোটা টাকা ইনাম ঘোষণা করল রুশ সরকার। সে দেশের সরকারি ওয়েবসাইটে বেরিয়েছে বিবৃতি। বলা হয়েছে, কোনো মহিলার 10 বা তার বেশি সন্তান হলে তাকে $16,138 পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় তা প্রায় 13 লক্ষ টাকা পাবেন 10 সন্তানের জননী। শর্ত হলো ওই মহিলাকে রাশিয়ার নাগরিক হতে হবে। রাশিয়াতেই সন্তানদের জন্ম হতে হবে এবং রাশিয়াতেই তাদের বড় করে তুলতে হবে। 10ম সন্তানের বয়স যেদিন 1 বছর হবে সেদিন আগের 9 সন্তান জীবিত থাকলে টাকা মিলবে। রুশ সংবাদ মাধ্যমে খবর যে তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায়ই বলে থাকেন যে দম্পতির যত বেশি সন্তান তারা তত বেশি দেশপ্রেমী। প্রাক্তন কেজিবি এজেন্ট পুতিন ফিরিয়ে নিয়ে এলেন তার পূর্বসূরি জোসেফ স্তালিনের আমলে শুরু হওয়া মাদার হিরোইন সম্মান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ায় ব্যাপক হারে জনসংখ্যা কমে যায়। 1944 সালে সন্তান ধারণের জন্য মহিলাদের পুরস্কার ঘোষণা করেন স্তালিন। 10 সন্তানের জননীকে দেওয়া হতো বিশেষ পদক ও আর্থিক পুরস্কার। কমিউনিস্ট আমলে প্রায় 4 লক্ষ রুশ মহিলাই খেতাব পেয়েছেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেই পুরস্কার বন্ধ হয়ে যায়। কেন আবার কমিউনিস্ট জামানার খেতাব ফিরিয়ে আনতে বাধ্য হলেন পুতিন? রাশিয়ার জনসংখ্যার দিকে তাকালেই বোঝা যাবে। রাশিয়ার জনসংখ্যা এখন 14 কোটি 60 লক্ষ।
উত্তরপ্রদেশের জনসংখ্যা 23 কোটি, বাংলায় থাকেন 10 কোটি মানুষ। ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন, রাশিয়ায় জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 9 জন। কোভিডে রাশিয়ায় প্রায় 4 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ন্যাটোর হিসেবেই ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন 15,000 রুশ সেনা। গত কয়েক বছরে রাশিয়ায় জনসংখ্যা বৃদ্ধির হার হয় শূন্য, না হলে নেগেটিভ। যুদ্ধের ফলে রাশিয়ায় অর্থনীতি ধাক্কা খেয়েছে। পুতিন পুরস্কার ঘোষণা করলেও রুশদের অনেকেই প্রশ্ন তুলছেন 13 লক্ষ টাকায় 10 সন্তানকে বড় করে তোলা মোটেই সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।